প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য নিয়ে আসলাম শব্দের শ্রেণী বিভাগের মধ্যে গঠন বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ। এর আগে আমরা ক্লাস করেছি উৎস বিবেচনায়, আজ নিয়ে আসছি শব্দ বিবেচনায়। গঠন বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। এটি আমি তোমাদের মূল বইয়ের যে এনসিটিপি বই, সেই বইয়ের ক্লাস 9ম-10ম শ্রেণীর। তো দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। ওকে, মৌলিক শব্দ কি? যেসব শব্দকে বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না, সেগুলোকে মৌলিক শব্দ বলা হয়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে একটা শব্দকে বিশ্লেষণ করব, অর্থাৎ কোনো অর্থপূর্ণ অংশ থাকবে না, সেটা কেমন করে হয়? যেমন দেখো, কয়েকটি উদাহরণ এখানে আছে: গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ। এটা মূল বই। এখন আরও উদাহরণ থাকতে পারে, কিন্তু এটা আমরা এখন ভেঙে প্রমাণ করব। আচ্ছা, আমরা ভাঙি তো। ফুল, তবে কি ভয়স্য প্লাস ল, ভয়স্য প্লাস ল। এই ফু অর্থাৎ ফ একটা ধ্বনি, কিন্তু ল একটা ধ্বনি বা বর্ণ। তাহলে এই লর কি আলাদা কোনো অর্থপূর্ণ অংশ হচ্ছে বা পাচ্ছি না আমরা? ঠিক তেমনিভাবে হাত, তাহলে হা প্লাস ত, তাহলে হা প্লাস ত আমরা কিন্তু আলাদাভাবে কোনো অর্থপূর্ণ অংশ পাচ্ছি না। গোলাপ, গো প্লাস লাভ, আমরা এই যে ভাঙছি বা বিশ্লেষণ করছি, এই গো আলাদা করে, লাভের আলাদা করে আমরা কোনো অর্থপূর্ণ অংশ পাচ্ছি না। তাহলে মৌলিক শব্দকে বিশ্লেষণ করলে কোনো অর্থপূর্ণ অংশ পাওয়া যাবে না বা থাকবে না বা থাকে না, সেটা হচ্ছে মৌলিক শব্দ। ওকে, এবার আমরা সাধিত শব্দ। নিশ্চয়ই সাধিত শব্দটি মৌলিক শব্দের বিপরীত হবে, তাই না? যেমন যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকবে। বিশ্লেষণ করার পরে এক বা একের অধিক অর্থপূর্ণ অংশ থাকবে, সেগুলোকে কি বলা হবে? সাধিত শব্দ বলা হবে। তো সাধিত শব্দ দেখো, আসলে কয়ভাবে সাধিত শব্দ পাওয়া যায়? একটা হচ্ছে উপসর্গ যোগে পাওয়া যায়, প্রত্যয় যোগ করে পাওয়া যায়, একটা সমাস প্রক্রিয়ায় পাওয়া যায়। তাহলে অবজেক্টিভ মধ্যে আসতে পারে সাধিত শব্দ আসলে কিভাবে এটা সংঘটিত হয়। তার একটা উপসর্গ যোগ করে, একটা প্রত্যয় যোগ করে, একটা সমাস প্রক্রিয়ায়। তোমাদের মনে রাখতে হবে উপসর্গ আসলে কি। উপসর্গ কোনো শব্দের প্রথমে বসে শব্দের অর্থটা চেঞ্জ করে দেয়। যেমন আমরা বলছি পরিচালক, এখানে চালক, পরি প্লাস চালক। কি বললাম? পরি প্লাস চালক। তাহলে পরিটা কিন্তু একটা উপসর্গ, আর চালক শব্দের কিন্তু একটা আলাদা শব্দ আছে, অর্থ আছে। তাহলে চালক শব্দের অর্থ কিন্তু আমরা জানি, যিনি চালায় কোনো গাড়ি হোক, ড্রাইভ করে, তিনি চালক। এখন আমি তার সামনে যোগ করছি কি একটা উপসর্গ, পরি, তাহলে পরিচালক। তাহলে কি হলো? শব্দের অর্থটা কি পরিবর্তন হলো না? অর্থাৎ দুটো শব্দের মধ্যেই পরিও একটা অর্থপূর্ণ পাচ্ছি, অর্থাৎ উপসর্গ পাচ্ছি, আর চালক একটা শব্দ। তাহলে এক বা একাধিক আমরা অর্থপূর্ণ অংশ পাচ্ছি। ঠিক তেমনিভাবে গড়, মিল, গড় প্লাস মিল। এই যে গড় একটা শব্দ, মিল একটা শব্দ, তাহলে মিল শব্দের অর্থের আগে গড় উপসর্গ যোগ করে আমরা একটা পরিপূর্ণ অর্থ পেয়ে যাচ্ছি। ঠিক তেমনিভাবে সম্পাদকীয়, সম্পাদক প্লাস ইকিও, সম্পাদক প্লাস, এখানে কিন্তু সম্পাদক প্লাস ইও প্রত্যয় যোগ হচ্ছে। সম্পাদকের সাথে কি হচ্ছে? ইও প্রত্যয় যোগ হচ্ছে। প্রত্যয় যোগ হয়ে তার মানে সম্পাদক একটা অর্থপূর্ণ শব্দ, আর ইও প্রত্যয় যোগ হচ্ছে হয়ে তার একটি পরিপূর্ণ অর্থ আমরা পাচ্ছি। ঠিক তেমনিভাবে সংসদ, সদস্য, তাহলে সদস্যদের জন্য যে সংসদ, সেটা হচ্ছে সংসদ সদস্য। এটা কিন্তু সংসদ প্লাস সদস্য করলেও সংসদের অর্থপূর্ণ অংশ পাবো, সদস্যের অর্থপূর্ণ অংশ পাবো, এবং এটা কিন্তু একটা সমাস প্রক্রিয়ায়। তেমনিভাবে নীল যে আকাশ, আবার আমরা যদি বলি নীল প্লাস আকাশ সন্ধি বিচ্ছেদ, তাহলে সেটাও কিন্তু নীল আকাশ। আবার এটা কিন্তু সমাস প্রক্রিয়া হয়েছে, নীল যে আকাশ। এখন নীল আকাশ কাকে বলা হয়? কাকে বলা হচ্ছে? যে আকাশটা নীল, অর্থাৎ নীল প্লাস আকাশ। এই আকাশ হচ্ছে পরপদ, নীল হচ্ছে পূর্বপদ, পরপদ প্রধান যে সমাস হচ্ছে সেটা নীল আকাশ। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমার সাধিত শব্দ। আর দ্বিত্ব শব্দ করেও কিন্তু সাধিত শব্দ হয়। দ্বিত্ব মানে যে শব্দটা দুইবার উচ্চারণ করা হয়, যেমন দেখো ফিস ফিস।
ফিস ফিস, একই কথা কিন্তু স্বরের যে উচ্চারণ দেখো ফিস ফিস, কিন্তু এখানে দেখো ধুম ধুম না বলে বলছে ধুমাধুম, মাঝখানে স্বরধ্বনির কিন্তু আগমন ঘটেছে। তাহলে এগুলোকে দ্বিত্ব শব্দ বলা হয়। এই দ্বিত্ব শব্দও কিন্তু শব্দের মধ্যে। এবার আমরা আসি পদ বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ। পদ বিবেচনায় শব্দ শ্রেণীকে আমরা কয় ভাগে ভাগ করছি সেটা আমরা দেখি। তবে তার আগে আমরা জানি পদটা কী। তোমরা ছোটোবেলায় মনে ক্লাস করেছো যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলা হয়, তাই নয় কি? বাক্যের ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলা হয়। তাহলে এখানে বলছে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ। তার মানে বাক্যের মধ্যে যে শব্দগুলো পাচ্ছি তার নামগুলো সবগুলো পদ হয়ে যাচ্ছে। এবার বাক্যের অন্তর্গত শব্দকে যদি আমরা যে অন্তর্গত যে শব্দগুলো আছে বা পদ আছে সেই পদকে মোট আমরা 8টা ভাগে ভাগ করতে পারি। তাহলে একটাকে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং আবেগ। আমরা পরবর্তী পরিচ্ছেদে কিন্তু এইটা প্রত্যেকটা ভাবে আলাদা আলাদা করে শিখতে পারবো। ওকে, এবার দেখো বাক্যে যখন প্রয়োগের উপর শব্দ শ্রেণীর এই 8 রকম বিভক্ত করা হয়ে যায় তখন কিন্তু তার উদাহরণগুলো কিন্তু আলাদা হয়ে যায়। হ্যাঁ, বুঝতে হবে। যখন বলা হয় লাল থেকে নীল ভালো, অর্থাৎ লালের চেয়ে নীল ভালো, তুলনা করা বোঝাচ্ছে। অর্থাৎ লাল থেকে নীল ভালো, তখন লাল কিন্তু একটা বিশেষ পদ হয়ে যাচ্ছে। আর কিন্তু যখন বলা হবে আমি একটি লাল ফুল তুলেছি, তখন এই লালটা কিন্তু বিশেষণ পদ হবে। আর এই জন্যই মূলত আমাদেরকে আলাদা আলাদাভাবে পরিচ্ছেদে শিখতে হবে। তো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থেকো, আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।